সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমাদের তৃতীয় অধ্যায়ের সমস্ত ভিডিও ক্লাস শেষ হয়ে গেছে। আমরা আগামী পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে আমি আজকে তোমাদের দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকের সৃজনশীল প্রশ্ন দুটি ভালো করে দেখো, শোনো এবং বোঝার চেষ্টা করো। সৃজনশীল 1, উদ্দীপকটি লক্ষ্য করো। শিক্ষার্থীরা, তোমরা এখানে দুটি পারমাণবিক মডেল দেখতে পাচ্ছ, যার একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং অন্যটি হচ্ছে বোরের পরমাণু মডেল। এখন এই উদ্দীপক থেকে আজকের সৃজনশীল প্রশ্ন হচ্ছে, এখানে জ্ঞানমূলকের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, প্রতীক কি, এবং ক্ষয়ে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো। উদ্দীপক মডেলটির ক্ষেত্রে এন ও এল এর মান হিসেব করে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। প্রশ্ন ঘ, উদ্দীপকের 1 ও 2 নং পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নের যে 3টি জ্ঞানমূলক দেওয়া আছে তার প্রথমটি হল পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হল কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। শিক্ষার্থীরা, 2 নম্বরটি হল ভর সংখ্যা। কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। শিক্ষার্থীরা, 3 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন ছিল প্রতীক। প্রতীক হল কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। যেমন অক্সিজেন, ও এক্স ওয়াই, অক্সিজেন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও, অর্থাৎ এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। আবার সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রাম, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Na। তাহলে সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, যেটা ল্যাটিন নাম থেকে আসছে। শিক্ষার্থীরা, আমাদের খ প্রশ্নটি ছিল সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো। আমি এখন তোমাদের কিভাবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে হয় তা শেখাবো। তাহলে H2SO4, যেখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × 2 প্লাস সালফারের পারমাণবিক ভর 32 × 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেন 4টি আছে, 4, তাহলে 2 প্লাস 32 প্লাস এটা যদি আমরা গুণ করি 64, এবার যদি আমরা এটাকে যোগ করি হয় 98। তাহলে শিক্ষার্থীরা, এই 98 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এবং সেটা কিভাবে বের করতে হয় তা তোমরা সহজেই
বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, সৃজনশীলের গ প্রশ্নটি ছিল এরকম: উদ্দীপকে 2 নং মডেলটির ক্ষেত্রে এন ও এল এর মান হিসেব করে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আমি এখন তোমাদের শক্তি স্তরে এন ও এল এর মানের উপর ভিত্তি করে কিভাবে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় সেটা এখন দেখাবো। তোমরা ঠিক এভাবে একটি চিত্র বা চার্ট এঁকে নেবে। দেখো, আমি প্রথম লিখেছি শক্তি স্তর, অর্থাৎ যেহেতু বলা হয়েছে দ্বিতীয় শক্তি স্তর, সেক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান হবে 2। এন এর মান 2 এর জন্য এল এরও 2টি মান হবে, একটা হবে 0, আরেকটি হবে 1। এবার অরবিটালের নাম হবে, তোমরা নিশ্চয়ই জানো, পূর্ববর্তী ক্লাসের ভিডিও জুম ক্লাস থেকে নিশ্চয়ই জেনেছ যে এল এর মান 0 হলে অরবিটালের নাম হবে এস, এবং এল এর মান 1 হলে সেক্ষেত্রে হবে অরবিটাল পি। এবার অরবিটালের প্রতীক হবে দ্বিতীয় শক্তি স্তরের জন্য 2s 2p। এক্ষেত্রে এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে, আমরা এই সূত্রটি দিয়ে বের করব, 2 × 2l + 1। এক্ষেত্রে 2 × 2 তোমরা দেখেছো যে এস অরবিটালের জন্য এল এর মান 0, তাহলে 0 + 1 বা আমাদের ক্যালকুলেশন করলে বের হবে 2। তাহলে সেক্ষেত্রে আমরা এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2। ঠিক অনুরূপভাবে 2p অরবিটালের ক্ষেত্রে আমরা বের করতে পারি 6, এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 + 6 = 8। তাহলে তোমরা দেখতে পেলে যে দ্বিতীয় শক্তি স্তরে এন ও এল এর মানের উপর ভিত্তি করে আমরা দেখলাম যে ইলেকট্রন সংখ্যা আছে 8টি। শিক্ষার্থীরা, আমাদের ঘ প্রশ্নটি ছিল উদ্দীপকে 1 ও 2 নং পরমাণু মডেলটির মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করো। আমি এখন তোমাদের এই দুটি পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর উপযোগী সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, উদ্দীপকের ঘ প্রশ্নটিতে 1 নং পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং 2 নং মডেলটি হচ্ছে বোরের পরমাণু মডেল। এখন এই দুটি পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বা অধিক গ্রহণযোগ্য, আমি এখন সেটা নিয়ে আলোচনা করব। এ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। বি রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে
পরমাণুর গঠনের কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি। বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। নাম্বার 3, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। শিক্ষার্থীরা, এই পর্যালোচনা থেকে বোঝা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল অপেক্ষা বোরের পরমাণু মডেলের সফলতা বেশি। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে উদ্দীপকের 1 নং অপেক্ষা 2 নং অর্থাৎ বোরের পরমাণু মডেলটি অধিকতর উপযোগী। শিক্ষার্থীরা, দ্বিতীয় সৃজনশীলটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে মৌল পারমাণবিক সংখ্যা x, মৌল x পারমাণবিক সংখ্যা 19, মৌল y পারমাণবিক সংখ্যা 24, মৌল z পারমাণবিক সংখ্যা 29, যেখানে x, y ও z মৌলের প্রচলিত প্রতীক নয়। প্রশ্ন ক, অরবিট কি, অরবিটাল কি, আইসোটোপ কি? খ, 2D অরবিটাল সম্ভব কিনা ব্যাখ্যা করো। খ এর দ্বিতীয় প্রশ্ন, ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 × 10⁻⁻23 গ্রাম হলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? গ, উদ্দীপকে এক্স মৌলের শেষ ইলেকট্রনটি 3 তে না গিয়ে 4 যায় কেন ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে ওয়াই ও জেড মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখা যায়, বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় সৃজনশীলের জ্ঞানমূলকে 3টি প্রশ্ন দেওয়া আছে, অরবিট, অরবিটাল ও আইসোটোপ। আমি এই জ্ঞানমূলক 3টির প্রত্যেকটি পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথমটি অরবিট। পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো আবর্তন করে তাদেরকে অরবিট বলে। শিক্ষার্থীরা, অরবিটাল নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে বা সেই অঞ্চলকে অরবিটাল বলে। আইসোটোপ একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। শিক্ষার্থীরা, খ, 2D অরবিটাল সম্ভব কিনা। শিক্ষার্থীরা, 2D অরবিটালের ক্ষেত্রে n = 2 আর n এর মান 2 এর জন্য l এর মান হবে 0, 1। l = 0 হলে অরবিটাল হবে 2s।
L equal to 1 হলে অরবিটাল হবে 2p। শিক্ষার্থীরা, তাই দেখা যাচ্ছে যে n equal to 2 এর জন্য 2d অরবিটাল সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, ক্ষয়ের 2 নম্বর প্রশ্নটি ছিল ফ্লোরিনের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। শিক্ষার্থীরা, আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখানে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে 3.16 ইন্টু 10⁻⁻23। এবং শিক্ষার্থীরা, তোমরা পূর্ববর্তী ক্লাস থেকে জেনেছো যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সমান সমান 19। যেহেতু গ্রামে গ্রামে কেটে যায় তাই পারমাণবিক ভরের কোনো একক হয় না। সুতরাং ফ্লোরিনের একটি পরমাণুর ভর যদি থাকে এত, সেক্ষেত্রে আমাদের ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আসে 90। শিক্ষার্থীরা, আমাদের গ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে এক্স মৌলটির 19তম ইলেকট্রনটি 3 না গিয়ে 4 যায় কেন। আমি এটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আউবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথম নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন কোনটি নিম্ন শক্তি স্তর, কোনটি উচ্চ শক্তির অরবিটাল, এটা নির্ভর করে n+l এর মানের উপর। n+l এর মান যার কম সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তরের অরবিটাল এবং n+l এর মান যার বেশি সেটি হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। শিক্ষার্থীরা, 3D এর ক্ষেত্রে n+l এর মান হবে n = এখানে, যেখানে n = 3 এবং d এর জন্য l এর মান 2, অর্থাৎ 3+2 বা 5। তাহলে 3D এর ক্ষেত্রে n+l এর মান হলো 5। আবার 4s এর ক্ষেত্রে n+l এর মান হবে, এখানে n = 4, s এর জন্য l এর মান 0, অতএব 4+0 বা 4। অতএব দেখা যাচ্ছে যে 3D > 4s, অর্থাৎ 3D এর n+l এর মান 4s এর n+l এর মান অপেক্ষা বেশি। 3D এর n+l এর মান বেশি হয় এটি উচ্চ শক্তি স্তরের অরবিটাল এবং 4s এর n+l এর মান কম হওয়ায় এটি নিম্নতম শক্তি স্তরের অরবিটাল। তাই ইলেকট্রনটি
এই দুই অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন আগে এস অরবিটালে এবং পরে ডি অরবিটালে প্রবেশ করে। সুতরাং বলা যায় যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3 দিয়ে না গিয়ে 4s যাবে। সুতরাং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে K19 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার আলোচনা থেকে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকের ওয়াই ও জেড মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন বিশ্লেষণ করো। এখানে ওয়াই ও জেড মৌলটি হল যথাক্রমে ক্রোমিয়াম ও কপার। আমি প্রথম তোমাদের ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাসটি কেমন হবে আগে দেখে দিচ্ছি। শিক্ষার্থীরা আমি এখানে ক্রোমিয়াম ও কপারের দুই ধরনের ইলেকট্রন বিন্যাস করেছি, একটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আর একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনেছ যে অরবিটাল সমূহ পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল। এ কারণে ক্রোমিয়ামের 4s থেকে একটি ইলেকট্রন 3d তে চলে আসে, ফলে 4s1 ও 3d5 অর্ধপূর্ণ অরবিটালে পরিণত হয়, যা 3d4 4s2 অপেক্ষা 3d5 4s1 অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিতিশীল। অনুরূপভাবে তোমরা দেখো কপারের 3d9 4s2। তো আমি একটু আগেই বলেছি যে অরবিটাল সমূহ পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে সুস্থিতিশীল। এ কারণে কপারের ক্ষেত্রে 4s থেকে একটি ইলেকট্রন 3d তে চলে আসে, ফলে 3d10 অর্থাৎ পূর্ণ অরবিটাল এবং 4s অর্ধপূর্ণ অরবিটালে পরিণত হয়। এক্ষেত্রে 3d9 4s2 অপেক্ষা অর্থাৎ এটা অপেক্ষা 3d 4s1 পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিতিশীল। এ কারণে ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা সঠিক নয়, আর সুতরাং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এটা। অনুরূপভাবে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস যেটা, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়। সেক্ষেত্রে এই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটাই হবে সঠিক ইলেকট্রন বিন্যাস। এ কারণে ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম।